তোমাদেরকে আমি পল সায়েন্সে আর্টিকেল কত দূর পর্যন্ত বলছিলাম? ৭৪, ৭৫, ৭৬ হয়ে গেছিল। ৭৪, ৭৫, ৭৬ বলে দিয়েছিলাম না? তার একটু রিভিশন দিই, মনে করানোর চেষ্টা করি, মনে আছে নাকি? আর্টিকেল 74-এ কি বলা আছে বলো? আর্টিকেল 74-এ বলা আছে দেশের জন্য একটা কাউন্সিল মিনিস্টার্স থাকবে, তাদেরকে নেতৃত্ব কে দেবেন? প্রধানমন্ত্রী দেবেন। এই কথাটা কততে বলা আছে? ৭৪। তার মানে প্রধানমন্ত্রী কথা কততম আর্টিকেলে পাওয়া যায়? ৭৪-এ। এবার আর্টিকেল 75-এ কি বলছে? আর্টিকেল 75-ই বলছে, কি বলছে বলো? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে কি নিযুক্ত করবে? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে কি নিযুক্ত করবে এবং অন্যান্য মন্ত্রীদেরও নিযুক্ত করবে। এবার আর্টিকেল 76-এ কি বলা আছে বলো? অ্যাটর্নি জেনারেল সম্পর্কে। আর্টিকেল বলো ৭৪-তে কি বলছিল? ৭৪-এ বলছিল যে কাউন্সিল মিনিস্টার্স থাকবে, এই কাউন্সিল মিনিস্টার্সদের যে লিড করবে তিনি হবেন প্রধানমন্ত্রী। বোঝা গেল তো? আর আর্টিকেল ৭৫-এ কি বলছে? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিযুক্ত করবেন এবং অন্যান্য মন্ত্রীদেরকেও নিযুক্ত করবেন। আর ৭৬-এ কি বলছিলাম? অ্যাটর্নি জেনারেল সম্পর্কে। বলো বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল নাম কি? আর ভেঙ্কট রমানি। কততম? ১৬তম। অ্যাটর্নি জেনারেল কততম? ১৬তম। আর কি? আর ভেঙ্কট রমানি। দেশের সর্বোচ্চ আইনকর্তা কে? অ্যাটর্নি। তিনি কাউন্সিল মিনিস্টার্সদের হয়ে সওয়াল করবেন। কোথায়? সুপ্রিম কোর্টেও করতে পারবে, হাইকোর্টেও করতে পারবে, ডিস্ট্রিক্ট কোর্টেও করবে। যেখানে সওয়াল করার প্রয়োজন পড়বে সেখানে সওয়াল করবে। কাদের হয়ে করবে? ওই কাউন্সিল মিনিস্টার্সদের হয়ে, কাউন্সিল মিনিস্টারের পক্ষে। বোঝা গেল কি? হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল হয়ে গেল। অ্যাটর্নি জেনারেলের সাথে সাথে সলিসিটার জেনারেল এবং অ্যাডিশনাল সলিসিটার জেনারেল সম্পর্কেও বলা আছে। এটা কি কনস্টিটিউশনে বলা আছে? বলা নাই। অ্যাটর্নি জেনারেলের মেয়াদকাল কত? বলা নাই। রেমুনারেশন কত? বলা নাই। সংবিধানে এগুলা বলা নাই। ভারতের বর্তমানে সলিসিটার জেনারেল কে? তুষার মেহতা। এই অ্যাটর্নি জেনারেলের মতনই রাজ্যে সর্বোচ্চ আইনকর্তা আছে, তাকে কি বলা হয়? অ্যাডভোকেট জেনারেল। পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল কে? কিশোর দত্ত। আচ্ছা, সর্বোচ্চ সময় ধরে অ্যাটর্নি জেনারেল ছিলেন কে? সেটাল ভাট। কি? সেটাল ভাট দীর্ঘ সময় ছিল। আর প্রথম নাম কি? সেটাল ভাট, তাই না? যদি বলে অল্প সময়ের জন্য কে ছিল? কে ছিল? সোরাবজি, তাই না? এটা তো সময়, এগুলো তো হয়ে গেছিল, তাই না? আর্টিকেল ৭৪, ৭৫, ৭৬ হয়ে গেছে। এই আজকে শিখবো আর্টিকেল ৭৭ থেকে, ঠিক আছে তো? তাহলে আর্টিকেল ৭৭ বলি। আর্টিকেল 77-এ কি বলা আছে? আর্টিকেল 77-এ বলা আছে কেন্দ্রীয় মন্ত্রীরা, মানে কেন্দ্রীয় মন্ত্রী কিভাবে চালনা করা যাবে। কিভাবে চালনা করা যাবে? এখানে বলা আছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে দেশ পরিচালনা করবে। বোঝা গেল তো? মানে সেন্ট্রাল মিনিস্ট্রি কিভাবে দেশ পরিচালনা করবে, কেন্দ্রীয় সরকার কিভাবে পরিচালনা করবে, রাষ্ট্রপতি প্রধান হেডকে, রাষ্ট্রপতি তো, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে দেশ পরিচালনা করবে। আর্টিকেল 77 বুঝতে পারছো? ক্লিয়ার? এইবার আর্টিকেল 78 বলি। আর্টিকেল 78 হচ্ছে প্রাইম মিনিস্টারের ডিউটি অফ প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারকে নিয়োগ করলাম, এবার প্রাইম মিনিস্টার কি করবে? রাষ্ট্রপতি কোনো সময় লোকসভা বা রাজ্যসভার মিটিংয়ে যাইতে পারে না। এই লোকসভা এবং কাউন্সিল মিনিস্টার্সদের সঙ্গে সংযোগ করায় দিবে কে? প্রধানমন্ত্রী। বোঝা গেল তো? এটাই হলো তোমাদের পিএম এর ডিউটি, প্রাইম মিনিস্টারের ডিউটি। একবার আমার সাথে বলো তো, আর্টিকেল 77-এ কি বলা আছে বলো? আর্টিকেল 77-এ বলা আছে কেন্দ্রীয় সরকারের কার্যনির্বাহ। কি বলা আছে? মানে কেন্দ্রীয় সরকার কিভাবে কার্য করবে? রাষ্ট্রপতি বলে একজন থাকবে। এই রাষ্ট্রপতিকে কে পরামর্শ দিবে? প্রধানমন্ত্রী।
সেই অনুসারে প্রধানমন্ত্রীর কথা শুনেই রাষ্ট্রপতি দেশ পরিচালনা করবে। এটুকু ক্লিয়ার। আর্টিকেল 77। আর্টিকেল 78 কি? ডিউটি অফ প্রাইম মিনিস্টার। ডিউটি অফ প্রাইম মিনিস্টার। ডিউটি অফ প্রাইম মিনিস্টার কি জিনিস? রাষ্ট্রপতি কোনো সময় লোকসভা রাজ্যসভার মিটিংয়ে যাইতে পারে না, ওদের কাউকে চেনারও কথা না, তাই না? আবার কি কাউন্সিল মিনিস্টারেরও সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই। এই লোকসভায় কি হইতেছে, কাউন্সিল মিনিস্টারে ক্যাবিনেটে কি মিটিং হইতেছে, এগুলা সব কিছু কে রাষ্ট্রপতি কি গিয়া জানাবে? প্রধানমন্ত্রী। তার মানে লোকসভা এবং কাউন্সিল মিনিস্টারদের সঙ্গে সংযোগ ঘটায় রাষ্ট্রপতির সাথে কে? প্রধানমন্ত্রী। বাস, এই দুইটাতে আর কিছুই নেই। বুঝতে পারলা রাজীব? কোনো সমস্যা নাই তো? 74, 75, 76, 77, 78 কমপ্লিট। এখানে কোনো সমস্যা হবে না তো? এইবার খুব ইম্পর্টেন্ট টপিক, আর্টিকেল 79। আর্টিকেল 79। এই আর্টিকেল 79-এ পার্লামেন্টের সম্পর্কে বলা আছে। কি বলা আছে? পার্লামেন্টের সম্পর্কে বলা আছে। এই পার্লামেন্টের মানে সংসদ, এই সংসদের ধারণা আমরা পাই ব্রিটেন থেকে। সংসদের ধারণা আমরা কোথা থেকে পাই? ব্রিটেন থেকে। কিন্তু এই পার্লামেন্ট কথাটা নিজে একটা ফরাসি শব্দ। পার্লামেন্ট কথাটা কি শব্দ? ফরাসি শব্দ। বোঝা গেল? পার্লামেন্ট, তাহলে পার্লামেন্ট একটা কি শব্দ? ভালো করে বোঝো, কিন্তু আইডিয়াটা কোথা থেকে নিছি? ব্রিটেন থেকে। বোঝা গেল তো? পার্লামেন্ট, এই পার্লামেন্টটা পার্ট 5-এ, কত বললাম? পার্ট 5-এ আর্টিকেল 79 থেকে আর্টিকেল 122 পর্যন্ত এই পার্লামেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। পার্লামেন্টের গঠন, পার্লামেন্টের ভিতরে কে কে থাকবে, পার্লামেন্ট কিভাবে চলবে, যা কিছু বলা আছে সব কিছু কত থেকে কত আর্টিকেল? আর্টিকেল 79 থেকে আর্টিকেল 122 পর্যন্ত। পরীক্ষায় প্রশ্ন আসবে কততম পার্টে আর্টিকেলের কথা বলা আছে? কততম পার্টে বলো? আর্টিকেল 5-এ বলা আছে। আর্টিকেল পার্ট 5-এ বলা আছে। আর আর্টিকেল কত থেকে কততে? বোঝা গেল তো? তাই আমি আর্টিকেল 79 বলতেছি। আর্টিকেল 79-এ অ্যাকচুয়ালি বলা আছে পার্লামেন্টের গঠন। কি বলা আছে? পার্লামেন্টের গঠন। আমি পার্লামেন্টের পুরানা বিল্ডিং সম্পর্কে বলি। পার্লামেন্টের পুরানা বিল্ডিং 1921 সালে তৈরি করা শুরু হয়, শেষ হয় 1927 সালে। বোঝা গেল তো? পুরানা পার্লামেন্টের বিল্ডিং। কিন্তু এই পুরানা পার্লামেন্ট বিল্ডিংয়ের ডিজাইন কে করছিল? ডিজাইন করছিল লুটিয়ান এবং বার্কার। কে করছিল? লুটিয়ান বার্কার। বোঝা গেল তো? তাহলে পুরানা বিল্ডিংয়ের ডিজাইন কে করছিল? লুটিয়ান অ্যান্ড বার্কার। কত সালে তৈরি করা শুরু হয়েছিল? 1921। শেষ হয় 1927। এইটা আদি যোগী টেম্পলের আদলে তৈরি। আদি যোগী টেম্পলের আদলে তৈরি ছিল। তো এরপরে তো এই পুরানা বিল্ডিং তো ছাইড়ে দিলাম, তারপরে আমরা কোথায় আসলাম? নতুন বিল্ডিংয়ে আসলাম। এই নতুন পার্লামেন্টের নতুন বিল্ডিংটা এরকম। আমার ছবিতে যাবা না, আমি বোঝানোর চেষ্টা করতেছি শুধুমাত্র। হ্যাঁ, এরকম টাইপের নতুন বিল্ডিংটা। এইটা হেক্সাগোনাল। আমাদের শেপটা কিরকম নতুন বিল্ডিং এর? হেক্সাগোনাল। এরা আবার এইখানে 3টা দরজা রাখছে। এই 3টা দরজার নাম জ্ঞান দুয়ার, শক্তি দুয়ার এবং কর্মা দুয়ার। কি বললাম? জ্ঞান দুয়ার, শক্তি দুয়ার এবং কর্মা দুয়ার। এটা কত সালে উদ্বোধন করলাম? এটা 2023 সালের 28শে মে। কি বললাম? 2023 সালের 28শে মে। আমি কিন্তু আমার পড়ার সাথে সাথেই তোমাদেরকে স্ট্যাটিক ক্লিয়ার করাই দিতেছি। হ্যাঁ, এই নতুন বিল্ডিংটার আর্কিটেক্ট কে ছিলেন? বিমল পাতিল। কি নাম? বিমল পাতিল। ঠিক আছে তো? এই বিল্ডিংটা 2012 সালে প্রথম মহিলা স্পিকার কে? মীরা কুমার। এই মীরা কুমার প্রথম 2012 সালে এটা পাশ করছিল। বোঝা গেল তো? এই নতুন বিল্ডিংটা
কার আমলে পাস হয়? মীরা কুমারের আমলে। কত সালে? আর উদ্বোধন হয় কত সালে? 2023 সালের 28শে মে। এটা কি শেপের? হেক্সাগোনাল শেপের। বোঝা গেল তো? আর কিছু এখান থেকে লাগবে না। এটা হচ্ছিল আমাদের পার্লামেন্ট। তাহলে বলো পার্লামেন্টের গঠন কত আর্টিকেলে বলা আছে? 79-এ। আমাদের পুরাতন পার্লামেন্টের বিল্ডিং এর ডিজাইন কে করছিল? লুটিয়ান এবং বাকার। কত সালে শুরু হয়েছিল? শেষ হয়েছিল 1900। বোঝা গেল তো? আর নতুন বিল্ডিং এর আর্কিটেক্ট বিমল পাতিল। কত সালে উদ্বোধন হলো? 2023 সালের 28 মে। এই পার্লামেন্ট কথাটা কোন শব্দ? আইডিয়াটা কোথা থেকে নিয়েছি? ব্রিটেন। বোঝা গেল তো? কত পার্টে পার্লামেন্টের সম্পর্কে আলোচনা হয়েছে? পার্ট 5। কত আর্টিকেল থেকে কত আর্টিকেলের মধ্যে আছে? আর্টিকেল 79 থেকে 122 পার্লামেন্ট সম্পর্কে বলা আছে। আর 79-তে কি বলা আছে? পার্লামেন্টের গঠন। চলো এবার দেখি পার্লামেন্টের গঠন সম্পর্কে কি বলে। পার্লামেন্ট গঠন সম্পর্কে কি বলা হয়েছে? এই পার্লামেন্ট রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে তৈরি হবে। তাহলে বলো পার্লামেন্ট কি কি নিয়ে তৈরি হয়? লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি নিয়ে তৈরি হবে। ঠিক আছে তো? এই যে কোনো আইন পার্লামেন্টেই পাস হবে। আইন তৈরি করার ক্ষমতা কার আছে? পার্লামেন্টের আছে। ভালো, সুপ্রিম কোর্টের কোনো রায় পরিবর্তন করার ক্ষমতা কার আছে? পার্লামেন্ট আইন করে দেখো জম্মু কাশ্মীরের 370 যেটা ছিল সেটা ভ্যানিশ করে দিয়েছে। তার মানে সর্বোচ্চ ক্ষমতা কার? পার্লামেন্টের। সুপ্রিম কোর্টের রায় অবধি চেঞ্জ করা যেতে পারে। বোঝা গেল? পার্লামেন্ট বুঝতে পারতেছো সৌরভ? কোনো সমস্যা হইতেছে না তো? আচ্ছা, এইবার দেখো তো কি বললাম, পার্লামেন্ট কি কি নিয়ে গঠন হবে? রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। তাহলে পার্লামেন্টের কয়টা অঙ্গ? কি কি? রাষ্ট্রপতি, লোকসভা। আইন পাশ করার ক্ষমতা, আইন নির্মাণ করার ক্ষমতা কার? পার্লামেন্টে। কিভাবে? রাষ্ট্রপতি যতক্ষণ না পর্যন্ত কোনো বিলে সাইন না করবে ততক্ষণ পর্যন্ত ওই বিলটা আইন হবে না, অ্যাক্ট হবে না। বোঝা গেল তো? তাহলে বিলকে অ্যাক্ট বানানোর জন্য কার সিগনেচার প্রয়োজন? রাষ্ট্রপতির। বোঝা গেল তো? কোনো সমস্যা নাই তো? আর রাষ্ট্রপতির দুইটা কক্ষ আছে, একটা কি? লোকসভা এবং রাজ্যসভা। এই লোকসভা হচ্ছিল নিম্নকক্ষ এবং রাজ্যসভা কি? উচ্চকক্ষ। লোকসভা নিম্নকক্ষ, রাজ্যসভা উচ্চকক্ষ। পার্লামেন্টে রাষ্ট্রপতি এই দুইটা কক্ষের কোনোটাতেই উপস্থিত থাকেন না। রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভার কোনোটাতেই উপস্থিত থাকেন না, কোনো অধিবেশনে অংশগ্রহণ করেন না, তবুও রাষ্ট্রপতি পার্লামেন্টের অভিন্ন অঙ্গ। বোঝা গেল? তাহলে রাষ্ট্রপতি পার্লামেন্টের অভিন্ন অঙ্গ। পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? উচ্চকক্ষের নাম কি? রাজ্যসভা। এইখানে কারোর কোনো জিজ্ঞাসা? দীপ কি বলো? রনি কি জিজ্ঞাসা করতেছে বলো? বিধানসভা আমি পড়াইতেছি যে বুঝাবো। এখন আমরা কিসে ঢুকতেছি? সেন্ট্রালে, কেন্দ্রীয় সরকার। যখন আমরা রাজ্য সরকার বলবো একই ব্যাপার। লোকসভার ছোট ভাই হচ্ছিল বিধানসভা, রাজ্যসভার ছোট ভাই হচ্ছিল বিধান পরিষদ। হ্যাঁ, তাহলে বোঝা গেল তো? তাহলে 74, 75, 76, 77, 78, কত বললাম? 79। তাহলে পার্লামেন্টের গঠন কোথায় বলা আছে? পার্লামেন্টের কথা কত আর্টিকেল থেকে কত আর্টিকেল? 79 থেকে 122। কত পার্টে আছে? পার্ট 5-এ। তাহলে 79-তে আর কিছু লাগবে? তাহলে এবার কততে যাব? এবার যাই 80-তে। আর্টিকেল 80। এই আর্টিকেল 80-কে রাজ্যসভার কথা বলা আছে। আর্টিকেল 80-তে কি বলা আছে? রাজ্যসভা।
আর্টিকেল 80 কি বলা আছে? এই রাজ্যসভাকে বলা হয় কাউন্সিল অফ স্টেটস। কি বলা হয়? তাহলে কাউন্সিল অফ স্টেটস কাকে বলা হয়? রাজ্যসভাকে। বোঝা গেল তো? আর ব্রিটেনে 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 এইটাকে বলা হয় হাউস অফ লর্ডস। আচ্ছা, তাহলে হাউস অফ লর্ডস কোথায় বলা হয়? ব্রিটেনে। আর ইউএসএ তে এইটাকেই বলা হয় সেনেট। তাহলে ইউএসএ তে কি বলা হয়? সেনেট। বোঝা গেল? তাহলে বলো রাজ্যসভার কথা কততম আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 80। কাউন্সিল অফ স্টেটস কাকে বলা হয়? ব্রিটেনের রাজ্যসভাকে কি বলা হয়? হাউস অফ লর্ডস। হাউস অফ লর্ডস। আচ্ছা, এটাকে না বয়স্কদের রুমও বলা হয়, বয়স্কদের কক্ষ বলা হয় রাজ্যসভাকেও। হ্যাঁ, বয়স্কদের কক্ষ বলা হয় রাজ্যসভাকে। বোঝা গেল তো? তাহলে ইউএসএ তে কি বলা হয় এটাকে? এই ইউএসএ তে কি বলা হয়? সেনেট। ব্রিটেনে বলা হয় কি? বয়স্কদের কক্ষ বলা হয় কি কাকে? কাউন্সিল অফ স্টেটস বলা হয় কাকে? বোঝা গেল তো? এই রাজ্যসভা তৈরি হয়েছিল 1952-তে। কততে? 1952-তে। এই রাজ্যসভার সদস্য হইতে গেলে ন্যূনতম বয়স হইতে হয় 30 বছর। ন্যূনতম বয়স কত হইতে হয়? 30 বছর। রাজ্যসভার সদস্য হইতে গেলে ন্যূনতম বয়স হয় 30 বছর। এই রাজ্যসভাকে বলা হয় পার্মানেন্ট বডি। কি বলা হয়? পার্মানেন্ট বডি। কোনো পরিস্থিতিতেই রাজ্যসভাকে ভেঙে দেওয়া যায় না। রাজ্যসভাকে ভেঙে দেওয়া যায় না। এইটাকে পার্মানেন্ট বডি বা স্থায়ী বলা হয়। এটা কি বলা হয়? স্থায়ী। যদি বলে রাজ্যসভার মেয়াদকাল কত, তোমরা বলবা অনির্দিষ্টকাল। রাজ্যসভার মেয়াদ কত? অনির্দিষ্টকাল। কিন্তু এই রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল 6 বছর। রাজ্যসভার সদস্যরা কয় বছরের জন্য নিযুক্ত হয়? কত বছর পর পর? 6 বছর পর, 6 বছরের জন্য নিযুক্ত হয়। রাজ্যসভার সদস্যরা কয় বছরের জন্য নিযুক্ত হয়? 6 বছরের জন্য। কিন্তু এই রাজ্যসভায় প্রত্যেক 2 বছর অন্তর অন্তর রাজ্যসভায় যত সদস্য থাকবে তার 1/3 সদস্যর অবসর গ্রহণ করবে। বোঝা গেল কি বললাম? এই জন্য দেখবা রাজ্যসভার ভোট হয় আমরা টেরই পাই না। টের পাই না। আরো কারণ আছে, বলতেছি কেন টের পাই না। তাহলে বলো কাউন্সিল অফ স্টেট কাকে বলা হয়? বয়স্কদের কক্ষ কাকে বলা হয়? হাউস অফ লর্ডস কাকে বলা হয়? সেনেট কোথায় বলা হয়? হাউস অফ লর্ডস কোথায় বলা হয়? কত আর্টিকেলে এটার কথা বলা আছে? আর্টিকেল 80। পার্মানেন্ট বডি কাকে বলা হয়? স্থায়ী কাকে বলা হয়? রাজ্যসভার মেয়াদকাল কত? কিন্তু রাজ্যসভার সদস্যরা নিযুক্ত 6 বছরের জন্য। আচ্ছা, কত বছর পর পর কতজন করে রিটায়ার হয়? 2 বছর পর পর। কতজন? যত সদস্য থাকবে তার 1/3 করে অবসর গ্রহণ করে। বোঝা গেল রাজ্যসভার ঘটনাটা কি? হ্যাঁ, স্থায়ী কক্ষ কোনটা? ভেঙে দেওয়া যায় না কোনটা? রাজ্যসভা নির্মাণ হয় কত সালে? 1952। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা। রাজ্যসভা কত সালে? 1952 সালে। এখানে আর কারোর কোনো জিজ্ঞাসা? আর কারোর কোনো জিজ্ঞাসা নাই তো? আচ্ছা, এইবার দেখি এই রাজ্যসভা, এই মুছবো, এটা মুছে দিই না, জায়গা পাবো না। রাজ্যসভার সর্বোচ্চ সদস্য, রাজ্যসভায় সর্বোচ্চ কতগুলো সদস্য যাইতে পারে? 250 জন। কি বললাম? রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হইতে পারে? 250 হইতে পারে। রাজ্যসভার সদস্য 250 হইতে পারে। এর মধ্যে 12 জন রাষ্ট্রপতি মনোনীত করেন। মনোনীত মানে নমিনেটেড। তাহলে বলো রাজ্যসভায় কতজন সদস্য নমিনেটেড? কে করে? রাষ্ট্রপতি। কে করবে? 12 জন কাদের দ্বারা নিয়োগ হবে?
রাষ্ট্রপতি। আর বাকি কতজন? 238 জন। বাকি 238 জন কি? বাকি 238 জন ইলেক্টেড। বাকি 238 জন কি? ইলেক্টেড। বলো রাজ্যসভায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হইতে পারে? 250 জন। তার মধ্যে নমিনেট কতজন? কে করে? আর বাকি 238 জন ইলেক্টেড। বাকি 238 জন কি হবে? ইলেক্টেড। আর এটা কিন্তু আমি বললাম ম্যাক্সিমাম। এটা কি? এটা হচ্ছিল ম্যাক্সিমাম, এতজন হইতে পারে। 12 জন কে নিয়োগ করবে? মনোনীত কে করবে? নমিনেটেড কিন্তু। আর ইলেক্টেড কতজন? পরীক্ষায় প্রশ্ন আসবে। মনোনীত মানে নমিনেট। রাষ্ট্রপতি যাকে মন চায় তাকেই নিয়োগ করবে। তোমাকে চাইলে তোমাকেও নিয়োগ করে দিতে পারে, আমাকে চাইলে আমাকেও করে দিতে, এটা রাষ্ট্রপতির ব্যাপার, ঠিক আছে তো? কিন্তু তোমাকে আমাকে নিয়োগ করতে পারবে না, তার জন্য ক্যাটাগরি দরকার। কি ক্যাটাগরি? রাষ্ট্রপতি LASS প্লাস, এটা দিয়ে মনে রাখবো। হ্যাঁ, কোন কোন সেক্টর থেকে, কোন কোন সেক্টর থেকে নিয়োগ করতে পারে? লিটারেচার। কোথা থেকে? লিটারেচার থেকে নিয়োগ করতে পারে। আর্টস, কলা বিভাগ থেকেও নিয়োগ করতে পারে। আর কি? এটা হচ্ছিল সায়েন্স, বিজ্ঞান থেকেও নিয়োগ করতে পারে। আরেকটা কি? সোশ্যাল সার্ভিস। আরেকটা কি? সোশ্যাল সার্ভিস। তাহলে রাষ্ট্রপতি 12 জনকে কোন কোন জায়গা থেকে নিয়োগ করতে পারে? লাস্ট মনে রাখবা, লিটারেচার, আর্টস, সায়েন্স, আর কি? সোশ্যাল সার্ভিস। বোঝা গেল তো? হ্যাঁ, এখান থেকে 12 জনকে নিয়োগ করবে। আর 238 জন কোথা থেকে? ইলেক্টেড। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ইলেক্টেড হবে 238 জন। সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 250। এটা হচ্ছে সর্বোচ্চ। কিন্তু বর্তমানে আছে কতজন? বর্তমানে আছে কতজন? 245 জন। 245। এটা কি 543 আর 243 মিক্স করে বলাইছো? ওরে বাপরে, এই জন্য ভুল অপশনে থাকবে কিন্তু 543। তাহলে কি বললাম? কিন্তু বর্তমানে আছে কয়জন? 245 জন। এই 245 জনের মধ্যে 12 জনকে নিয়োগ করবে রাষ্ট্রপতি। এটা কি? 12 জন নমিনেটেড। আর বাকি থাকলো কতজন? 233 জন। এই 233 জন ইলেক্টেড। পরীক্ষায় প্রশ্ন আসবে, রাজ্যসভায় ইলেক্টেড কতজন? ম্যাক্সিমাম কতজন? আর বর্তমানে আছে ইলেক্টেড কয়জন? রাষ্ট্রপতি। আচ্ছা, নমিনেটেড কতজন? কতজন? 12 জন। কোন কোন সেক্টর থেকে করে? বুঝতে পারলাম। এই 233 হচ্ছিল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। রাজ্য থেকে, কেন্দ্র থেকে থাকে 20 জন। কেন্দ্র থেকে থাকবে 8 জন। কেন্দ্র থেকে কয়জন? কেন্দ্র শাসিত, কেন্দ্র থেকে না, আমি জায়গা নাই তাই লিখলাম না। কেন্দ্র শাসিত অঞ্চল থেকে 8 জন। আর রাজ্য থেকে থাকে কয়জন? 225 জন। বোঝা গেল? এই জায়গাটা কিন্তু খুব ভালো করে ডিটেলসে বুঝে রাখো। বর্তমানে স্ট্রেংথ কত রাজ্যসভার? কতজন? 245। এই 245-এর মধ্যে নমিনেটেড কয়জন? ইলেক্টেড কতজন? 233-এর মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে যায় কয়জন? 8 জন। আর অন্যান্য রাজ্য থেকে কয়জন? 225 জন রাজ্য থেকে। কিন্তু এটা মাথায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা গেল? এইবার দেখো, এই পরীক্ষায় আরো জিজ্ঞাসা করে, রাজ্যসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সিট বেশি? 10 ঠেলা। এত ডেপ্থ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে। কোন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সিট বেশি আসবে? সিট বেশি আসবে জম্মু কাশ্মীর থেকে। জম্মু কাশ্মীর থেকে 4 জন, দিল্লি থেকে 3 জন, আর পন্ডিচেরি থেকে 1 জন। 4, 3, 7 এর একে 8। রাজ্যসভার সিট কমপ্লিট। বোঝা গেল তো? তাহলে আবার আমার সাথে রিভিশন দাও। বলো, রাজ্যসভায় তোমার মনোনীত কয়জন? তাই মনোনীত। রাজ্যসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ 250। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত কয়জন মোট?
রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কত ম্যাক্সিমাম, আগে বলো ম্যাক্সিমাম 200, কিন্তু অরিজিনাল স্ট্রেংথ বর্তমানে 233। ক্লিয়ার হইতেছে তো রাজীব? ছোট ছোট জিনিস কিন্তু। আচ্ছা, রাজ্যসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সর্বোচ্চ সিট কার? কেন্দ্রশাসিত অঞ্চলগুলো থেকে রাজ্যসভায় নির্বাচিত কতগুলা সিট? 8টার মধ্যে সব থেকে বেশি কার? তারপরে কয়টা? আরেকটা বোঝা গেল কি? কারোর জিজ্ঞাসা নাই তো? লোকসভা আলাদা, আমি বলিনি তো, এখন আমি ইলেকশনে আসিনি, বোঝো আগে। সিট সম্পর্কে ক্লিয়ার? এইবার আসি ইলেকশনটা কিভাবে হয়, ঠিক আছে তো? এই রাজ্যসভার ইলেকশন অপ্রত্যক্ষভাবে হয়। রাজ্যসভার ইলেকশন অপ্রত্যক্ষভাবে সংগঠিত হয়। রাজ্যসভায় কি আমরা ভোট দেই? আমরা ভোট দিতে পারি না। তাহলে ভোটটা কারা দেয়? রাজ্যসভায় ভোট দেয় রাজ্যের বিধানসভায় নির্বাচিত সদস্যরা। মানে রাজ্যসভায় ভোট কারা দেয়? ভোট ক্ষমতা কার আছে? বিধানসভার নির্বাচিত সদস্য, বিধানসভার নির্বাচিত সদস্য। বুঝলা? তাহলে বিধানসভার নির্বাচিত সদস্য কারা? এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। হ্যাঁ, এই যে মোট কথা মনে রাখো, বাংলা কথায় প্রত্যেকটা রাজ্যের এমএলএ যারা, তারাই এইখানে ভোট দিবে। বোঝা গেল? বোঝা গেল তো? এইবার কোন রাজ্যের কতগুলা সিট সেগুলা কিভাবে বোঝা যায়? যেমন পশ্চিমবঙ্গের রাজ্যসভায় সিট আছে 16টা। কয়টা সিট আছে পশ্চিমবঙ্গের রাজ্যসভায়? 16টা। কিভাবে 16টা ঠিক হলো? পপুলেশন হিসাবে স্থির করা হয়। তাহলে ওয়েস্ট বেঙ্গলের সিট কয়টা? 16টা। কি হিসাবে ঠিক করা হয়? জনগণ হিসাবে, পপুলেশন হিসাবে ঠিক করা হয়। সব থেকে বেশি তাহলে সিট কোথায় হবে? উত্তরপ্রদেশে। কয়টা সিট? 31টা সিট। কয়টা সিট আছে উত্তরপ্রদেশে? 31টা সিট। বোঝা গেল তো? তার মানে বলো, রাজ্যসভায় ভোটিং সিস্টেমটা প্রত্যক্ষ না পরোক্ষ? আমি বারবার প্রত্যক্ষ বলে আসছিলাম নাকি গো? পরোক্ষই বলছিলাম। শিওর তো? অপ্রত্যক্ষ? ওটা বাহ, বুদ্ধি আছে কিন্তু। পরোক্ষভাবে ভোট দেওয়া হয়, তাই না? তাহলে রাজ্যসভায় ভোটটা কি পরোক্ষভাবে দেওয়া হয়। ভোটটা কারা দেয়? আমাদের হয়ে ভোটটা কারা দেয়? বিধানসভার নির্বাচিত সদস্য। এইবার রাজীব একটু মনে করে দেখো তো, 233 জনের মধ্যে 225 জন নর্মাল রাজ্য থেকে আর 8 জন কেন্দ্রীয় শাসিত অঞ্চল থেকে। 8 জন যে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের থেকে গেল, তার মধ্যে জম্মু কাশ্মীর 4 জন, দিল্লি 3 জন, পন্ডিচেরি 1 জন। বাকিরা কি পাপ করলো? কেন্দ্রশাসিত অঞ্চল আমাদের তো বর্তমানে 8টা। তাহলে ওরা কেন দিল? কেননা বিধানসভা বাকিদের নাই, জম্মু কাশ্মীর, পন্ডিচেরি আর দিল্লিরই আছে। তার জন্যই ওই 3 জন কেন্দ্রশাসিত অঞ্চলের থেকে রাজ্যসভায় সিট পায়। এইবার ক্লিয়ার হইতেছে তো? কোনো সমস্যা নাই। আর আমরা তো পাবোই, ওয়েস্ট বেঙ্গল তো পাবি, ওর তো বিধানসভা আছেই। ক্লিয়ার কি? তাহলে বলো, রাজ্যসভার ভোটে কারা ভোট দেয়? বিধানসভার নির্বাচিত সদস্যরা ভোট দেয়। এইবার মনে রাখবা, এই যে ওরা পরোক্ষভাবে ভোট দেয়, এই ভোটিং সিস্টেমটাকে বলা হয় সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। কি বললাম? এসটিভি বলে লিখি। সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট দ্বারা নির্বাচিত হয়। সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটটাকে বলা হয় একক হস্তান্তরযোগ্য ভোট। বোঝা গেল তো? এই একক হস্তান্তরযোগ্য ভোটটা সব সময় ব্যালট পেপারেই হবে। কি বললাম? সব সময় ব্যালট পেপারে। বলো তো, আরেকজন নির্বাচিত হয় পরোক্ষভাবে সিঙ্গেল ট্রান্সফারেবল, কে? রাষ্ট্রপতি। ও কোন ভোটের মাধ্যমে নির্বাচিত হয়? সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সবসময় আমরা কিসের মাধ্যমে দেই? ব্যালট পেপারের মাধ্যমে। ব্যালট পেপার ছাড়া হবে না। এবার সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটটা বুঝে নাও। সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটটা কি? ধরো ভোটে দাঁড়াইলো অমিয়, বিশাল আর নিরুপম, এদেরকে আমরা ভোট দিব। ঠিক আছে তো? আমরা যখন ভোট দিব ব্যালট পেপারেই ভোট দিব। তাই বইলা ব্যালট পেপারে তুমি বিশাল ভালো দিকে বিশালকে টিক মেরা ছাড়িয়ে দিলে হবে না, ও মানবেই না। একজনকে ভোট দিলে হবে না, কিন্তু 3 জনকেই ভোট দিতে হবে। এইটাকেই বলা হয় সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। কেমন করে 3 জনকে ভোট দিব? এইবার ধরো আমি গেলাম,
আমাকে ব্যালট পেপার দিয়ে দিল, ব্যালট পেপারে 3 জনেরই নাম দিয়ে দিল, 3 জনের নামের মধ্যে আমাকে প্রেফারেন্স দিতে হবে, সব থেকে বেশি ভালোকে আমার কাছে জানতে চাওয়া হবে। ধরো আমি দিয়ে দিলাম বিশালকে 1 নাম্বার পজিশন, অমিয়কে 2 নাম্বার, নিরুপমকে 3 নাম্বার। আরেকজন গেল, আরেকজনকে গিয়ে দেখলো কি ওকে 1 দিল, ওকে 3 দিল, ওকে 2 দিল। আরেকজন গেল থার্ডজন গিয়ে কি করলো, ওকে 1 দিল, ওকে 2 দিল, ওকে 3 দিল। আর ফোর্থজন গেল, ফোর্থজন গিয়ে কি দিল, ওকে দিল 3, ওকে দিল 1, ওকে দিল 2। বোঝা গেল তো? এইবার ভোট কাউন্ট হবে। প্রেফারেন্স বুঝতে পারছো, কাকে বেশি তোমার পছন্দ, তার জন্য তুমি 1 2 3 করে এরকম দিলা। এইবার কি হলো, এইবার দেখো সবার প্রথমে কাউন্ট হবে ফার্স্ট প্রেফারেন্স কতজন পেল, ফার্স্ট প্রেফারেন্স কত, ফার্স্ট রাউন্ড হলো, ফার্স্ট রাউন্ডে দেখা গেল এরা দুইজন তো, এও 2টা ফার্স্ট পাইছে, এও 2টা ফার্স্ট পাইছে, তার মানে এদের দুজনের মধ্যে টাই হয়ে গেল। নিরুপম আগেই তো ভ্যানিশ, ওর তো একটাও ফার্স্ট, ও আগেই ভ্যানিশ, ও মার্কেটে নেই। এইবার হবে সেকেন্ড কাউন্ট। এবার সেকেন্ড কাউন্টে কি চুজ করবে বলো তো? একটু চেঞ্জ করি, হ্যাঁ একটু চেঞ্জ করি। এইটা এর যতগুলো আছে এদের মধ্যে হয়, এদের মধ্যে শিফট করে যায়, আমি ওইটাতে যাইতেছি না। আর ধরো 5th জন আসলো, 5th জন ওইখানে দিয়ে দিল, এরকম দিয়ে দিল, হ্যাঁ না এরকম দিয়ে দিল, হ্যাঁ। এবার কি হলো, এবার কাউন্টিংয়ে কি হবে, সেকেন্ড প্রেফারেন্স চুজ করবে। সেকেন্ড প্রেফারেন্স কে পাইলো, সেকেন্ড প্রেফারেন্স কার বেশি, সেকেন্ড প্রেফারেন্স কার বেশি, বি এর, বিশালের সেকেন্ড প্রেফারেন্স 2টা, আর এর সেকেন্ড প্রেফারেন্স কি, তাহলে জিতলো কে, বিশাল জিতলো, বা ভোটে বিশাল জিতে গেল। এইটাই হচ্ছিল সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট ক্লিয়ার তো? আমি হয়তো রাষ্ট্রপতিতেও বলছিলাম, তাহলে বোঝা গেল তো? রাজ্যসভা ক্লিয়ার, হ্যাঁ। তাহলে আজকে তো সময় নাই, লোকসভাটা পরের দিন বলি। একটু রিপিট করবো আমার সাথে, হ্যাঁ বলো। আর্টিকেল 77-এ কি বলা আছে, কেন্দ্রীয় সরকার কিভাবে পরিচালনা করবে, কিভাবে করবে, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি, তাই না? আর্টিকেল 78-এ কি বলা আছে, প্রধানমন্ত্রীর ডিউটি লোকসভা এবং কাউন্সিল মিনিস্টারদের সম্পর্কে যোগ সাধন করাবে কে, প্রধানমন্ত্রী। তারপরে আসি 79-কে কি বলা হয়, পার্লামেন্ট। পার্লামেন্ট আইডিয়াটা কোথা থেকে নিছি, শব্দটা কি শব্দ, পার্লামেন্ট কত সালে আমাদের তৈরি হয়েছিল, শেষ হলো। প্রথম পার্লামেন্টের বিল্ডিং এর ডিজাইন কে করছিল, লুটিয়ান ও বাকার, কি নাম, লুটিয়ান ও। আচ্ছা, পার্লামেন্টের কয়টা অঙ্গ, কি কি, নিম্ন কক্ষ কোনটা, উচ্চ কক্ষ, বয়স্কদের কক্ষ, ছোটদের কক্ষ, তাই না? আচ্ছা, কোনটা স্থায়ী কক্ষ, কোনটা স্থায়ী কক্ষ, কোনটা ভাঙা যায় না। রাজ্যসভার মেয়াদ কতদিন, অনেক, কিন্তু রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য, আর কয় বছর পর পর কতজন, 2 বছর পর পর কতজন করে, 1/3 অবসর নয়। বোঝা যাইতেছে, হ্যাঁ। তার মানে দেখো আমাদের পার্লামেন্ট কি, পার্লামেন্ট এরকম, এইটা যদি লোকসভা হয়, এটা কি রাজ্যসভা, এইটাকে বলা হয় সেন্ট্রাল হল। এটা কি সেন্ট্রাল হল। যখন যৌথ অধিবেশন হয় না, এর বাড়িতে ও যায় না, ওর বাড়িতে ও যায় না, ওরা দুইজনে মিলে এইখানে মিটিং করে, এটাই হচ্ছিল কি সেন্ট্রাল হল। ঠিক আছে তো? এই লোকসভা এবং আচ্ছা বিধানসভার সদস্যদের আমরা কি বলি, MLA, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আর বিধান পরিষদের সদস্য কি বলি, বিধান পরিষদের ইংরেজি কি, লেজিসলেটিভ কাউন্সিল। তার জন্য বিধান পরিষদের সদস্যদের বলা হয় MLC, মেম্বার্স অফ লেজিসলেটিভ কাউন্সিল। এবার লোকসভার সদস্যদের কি বলা হয়, MP, মেম্বার অফ পার্লামেন্ট। তাহলে রাজ্যসভার সদস্যদের কি বলবো, MP বলবো। কেননা এই যে লোকসভার সদস্যরাও, এটা তো পার্লামেন্ট, এই পার্লামেন্টে লোকসভার সদস্যও বসে, রাজ্যসভার সদস্য বসে, তার জন্য লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের মেম্বার্স অফ পার্লামেন্ট বলা হয়। বোঝা গেল? তাহলে বলো লোকসভা কততম আর্টিকেলে বলা আছে,
বলিনি এইটা, পরের দিন বলবো 81। রাজ্যসভা কততম আর্টিকেল বলা আছে, কততম আর্টিকেল থেকে কততম আর্টিকেলে পার্লামেন্টের কথা বলা আছে, কোন পার্টে বলা আছে, পার্ট 5-এ বলা আছে। আচ্ছা বলো দেখি, রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজনকে মনোনীত করতে পারে, কোন কোন জায়গা থেকে নেয়, লিটারেচার, আর্ট, সায়েন্স, সোশ্যাল সার্ভিস, তাই না? আর কতজন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হয়, এটা ম্যাক্সিমাম বললা কিন্তু। বলো রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হইতে পারে, 250। কতজন মনোনীত হয়, ম্যাক্সিমাম কতগুলো স্টেট এবং ইয়ের থেকে, 238টা। কিন্তু বর্তমানে স্ট্রেংথ কত, বর্তমানে টোটাল রাজ্যসভা স্ট্রেংথ 200। এখানে কতজন নিয়োগ রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ করা আছে, আর বাকিরা কোথা থেকে গেছে, কতজন? এই 233-এর মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কয়জন, সব থেকে বেশি কোথা থেকে, কয়টা, তারপরে কয়টা, তারপরে কয়টা, বোঝা গেল তো? এইটা ক্লিয়ার। আর স্টেট থেকে কয়জন যায়, 225 জন এইদিকে আর 8 জন ওইদিকে। তার মানে রাজ্যসভা বুঝলা তো? বলো রাজ্যসভাকে কি বলা হয় ভারতে, রাজ্যসভার নাম কি আরেকটা, কাউন্সিল অফ স্টেটস, কাউন্সিল অফ স্টেটস। ব্রিটেনে কি বলা হয়, হাউস অফ, বয়স্ক লোক বললাম না, ভগবান, তার মানে কি হাউস অফ লর্ডস। আর ইউএসএতে কি বলা হয়, সেনেট। ক্লিয়ার তো? আচ্ছা বলো কোন কক্ষকে অস্থায়ী বলা হয়, অস্থায়ী মানে টেম্পোরারি, এটা লোকসভা হবে। স্থায়ী ভাঙা যায় না। 1/3 মেম্বার কতদিন পর পর, বোঝা গেল তো? রাজ্যসভায় আর কিছু নাই। হ্যাঁ, আমাদের পার্লামেন্ট হাউস কিরকম শেপের, কয়টা দুয়ার, কি কি, শক্তি দুয়ার, কর্মদুয়ার, আর কি কি, শক্তি দুয়ার, জ্ঞান দুয়ার, মাথায় থাকবে তো? এইবার কয়েকটা সংশোধন সম্পর্কে বলি, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে তো? দেখো 100তম সংশোধন, 100তম অ্যামেন্ডমেন্টে কি বলা আছে, 100তম অ্যামেন্ডমেন্টে বলা আছে আসাম, আমাদের ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর মেঘালয়, ঠিক আছে তো? এই কয়টা রাজ্যের ছিট মহল সম্পর্কে বলা আছে। কি বলা আছে, 100তম সংশোধনে কাদের সম্পর্কে বলা আছে, ছিটমহল। কোন কোন জায়গা, আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, এদের ছিটমহল সম্পর্কে বলা আছে। এই ছিটমহল সম্পর্কে কততম আর্টিকেল, কততম অ্যামেন্ডমেন্ট, 100তম। এবার 101তম সংশোধনে কি বলা আছে, 101তম সংশোধনে বলা আছে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স সম্পর্কে বলা আছে। কি সম্পর্কে বলা আছে, জিএসটি সম্পর্কে বলা আছে। 102 সম্পর্কে কি বলা আছে, 102তম সংশোধনে বলা আছে যে ওই তোমার উপজাতিদের জাতীয় কমিশন সম্পর্কে বলা আছে। অনগ্রসর জাতিদের হ্যাঁ জাতীয় কমিশনে যে মর্যাদাগুলো সেগুলো দেওয়া হয়েছে। অনগ্রসর জাতিদের জাতীয় কমিশনকে মর্যাদা দেওয়া হয়। 103তমতে কি বলা আছে, 103তমতে বলা আছে ইডব্লিউএস সম্পর্কে। কি বলা আছে, ইডব্লিউএস সম্পর্কে বলা আছে। মানে আমি আরেকটু ভালো করে বলি, অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদেরকে সরকারি গভর্নমেন্ট কোনো স্কুল, তারপরে প্রতিষ্ঠান, এইগুলাতে 10% ছাড়ের কথা বলা আছে। বোঝা গেল তো কি বললাম? তাহলে পরীক্ষায় এটা কিন্তু ইদানিং কিন্তু খুব চলতেছে। তাহলে 103তম সংশোধনে কাদের কথা বলা আছে, অর্থনৈতিকভাবে যারা দুর্বল, সমাজে অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদেরকে 10% ছাড়ের কথা বলা আছে। 104-এ কি বলা আছে, এই 104টাও খুব ইম্পর্টেন্ট। এই 104-এ মানে এটা হচ্ছিল 2019 সালে,
2019 সালে 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে দুইজন অ্যাংলো ইন্ডিয়ান, হ্যাঁ, এই দুইজন অ্যাংলো ইন্ডিয়ান এদেরকে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারতো কিন্তু লোকসভায়, আমি এর পরের দিন এটা বলবো। হ্যাঁ, এই দুইজন অ্যাংলো ইন্ডিয়ান পদকে বাতিল করে দেওয়া হয়েছে 2019 সালে 104তম সংবিধান সংশোধন দ্বারা এটাকে বাতিল করে দেওয়া হয়েছে। 100তম সংবিধান সংশোধনে কি করা হয়েছিল না দেখি, ডাইরেক্ট মনে রাখো না, ছিটমহল বর্ডার যেখানে আছে সেখানে ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, মেঘালয়, এখানে ছিটমহল সম্পর্কে বলা আছে। 101 গুডস অ্যান্ড সার্ভিস। 102 অনগ্রসর জাতিদের সুযোগ সুবিধা সম্পর্কে জাতীয় কমিশনের মর্যাদা পাইছে, তাই না? 103 ইডাব্লিউএস, অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদেরকে ভারতে 10% ছাড় দেওয়া হয়। তারপরে 104 অ্যাংলো ইন্ডিয়ানদের বাতিল করা হয়েছে। তাহলে আজকে আপাতত ক্লাস এতটুকুই।